রাষ্ট্রের প্রধানের পদটি যিনি দখল করেছেন, রাতভর যমুনায় তিনি নাক ডেকে হয়তো ঘুমিয়েছেন। ওদিকে ক্যান্টনমেন্টে আরেক সশস্ত্র নাগরিকও হয়তো শান্তির ঘুম ঘুমিয়েছেন। কেবল অশান্তি, নিরাপত্তাহীনতা, মৃত্যু ভয় আর দেশের ভেতর ঘটা সহিংসতা কখন নিজের বাড়িতে এসে পড়ে সে চিন্তা নিয়ে নাগরিক সকল কাটিয়েছেন বিনিদ্র রাত। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একটা সরকার আছে, সেটা হোক বৈধ হোক অবৈধ, সেই সরকার কোনো ভ্রুক্ষেপ নাই, যার যেটা খুশি যার যেটা ইচ্ছা সে সেটাই করতেছে। এই যে শেখ হাসিনা সরকারকে উৎখাত করলেন, দ্বিতীয় স্বাধীনতা আপনারা উদযাপন করছেন, এই দ্বিতীয় স্বাধীনতা একটা সময় আপনাদের গলায় কাটা হয়ে বিঁধবে। আপনারা পরতে পরতে অনুভব করবেন বাংলাদেশের জন্য শেখ হাসিনা কি জিনিস ছিলেন। বাংলাদেশ দীর্ঘস্থায়ী যুদ্ধের মুখোমুখি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই যুদ্ধ থামাতে হলে সেনাবাহিনী যে মুখে মুখে দেশপ্রেমিক, এই মুখে মুখে না, কাজে বাস্তবে দেখাতে হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 5 অগাস্ট যেভাবে বলেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি, আপনি দায়িত্ব নিন। আপনি সেই সময় দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু দায়িত্ব নিয়ে কাকে দিয়েছেন? ডক্টর ইউনূস তো সেই দায়িত্ব পালন করতে পারছেন না। আপনাদের দেশ, আপনারা কি করবেন আপনারা বুঝে নিন। তবে গৃহযুদ্ধের দিকে একটা বাংলাদেশ যাচ্ছে। যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়, বিএনপির উচিত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসার জন্য স্পেস দেওয়া। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা মানে এই জঙ্গিদের পতন হয়ে যায়, বাংলাদেশ আবার গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসা, সুন্দর একটি নির্বাচন হওয়া। তখন বিএনপি ক্ষমতায় আসলে আরামসে 5 বছর দেশ শাসন করতে পারবে এবং বাংলাদেশের মধ্যে এরকম জঙ্গিপনা আর দেখাতে পারবে না এই জঙ্গিরা। দর্শক, আরেকটি নতুন নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, যার বিশেষ অংশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য। দর্শক, দেরি না করে ভিডিওর মূল অংশগুলো দেখে আসি। মৃত্যুর আড়ালে অনেকগুলো পুরনো হিসেব, গোপন পরিকল্পনা আর রাষ্ট্র, মব, গোয়েন্দা ইত্যাদি জোটের গভীর দ্বন্দ্ব একত্রিত হয়ে গোটা দেশকে আগুন ধরিয়ে দিয়েছে। 18 ডিসেম্বর সন্ধ্যায় তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর যা ঘটেছে, বাংলাদেশে এমন ভয়াবহ সমন্বিত হামলা জুলাই সন্ত্রাসের পরে ঘটেনি। জুলাই সন্ত্রাসীদের আগুন দেওয়া, পুড়িয়ে মারা, মেরে ঝুলিয়ে রাখা, থানা লুট করা, পুলিশ হত্যা, সবকিছুকে যদি আপনি মিলিয়ে দেখেন 18 ডিসেম্বর সন্ধ্যার পর থেকে ঘটা ঘটনাগুলোর সঙ্গে, তাহলে বুঝতে পারবেন যে একই ধরন এবং একই হামলাকারীরা জুলাইতে যেমন দেশ পুড়িয়েছে, এখন আবারও পোড়ানো শুরু করেছে। এবং সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার হলো, যখন তারা দেশ জ্বালাচ্ছিল ঠিক তখন দেশের প্রধানমন্ত্রী, সমমানের প্রধান উপদেষ্টা নিরাপদে যমুনায় বসে জাতিকে শোকবার্তা দিচ্ছিলেন। আর 2024 সালের জুলাই মাসে আকাশে উড়াল দিতে চাওয়া সেনাপ্রধান ওয়াকার নির্ভার ক্যান্টনমেন্টে নাকি ডাকছিলেন হয়তো, আর বাইরে তখন দেশ জ্বলছিল। কিন্তু প্রশ্ন করুন তো, 18 ডিসেম্বর এই নারকীয় তাণ্ডব কারা করলো, কেন করলো? একটার পর একটা যেসব জায়গাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, ধানমন্ডি 32, ভারতীয় হাইকমিশনের অফিস, উত্তরা বনানী আবাসিক এলাকা, সাংবাদিক নুরুল কবির, এগুলো কোনো এলোমেলো তালিকা নয়, এগুলো একটি সুনির্দিষ্ট মতাদর্শিক মানচিত্র। এই মানচিত্রের উপর আঘাতের প্রধান উদ্দেশ্য হতে পারে দুটি। এক, বাংলাদেশকে লিবারেল এবং সেকুলার কাঠামো থেকে সরিয়ে এনে উগ্র ধর্মীয় নিরাপত্তা রাষ্ট্রে রূপান্তর করা, শরিয়া আইন জারি করা। 2, নির্বাচনের আগেই দেশকে এমন অস্থিতিশীল করা যাতে জরুরি অবস্থা, নির্বাচন স্থগিত কিংবা গণভোটের অজুহাত তৈরি হয়। তার মানে এই দুটি উদ্দেশ্য হাসিল করতে হাদির মৃত্যুটা তাদের এখন খুব প্রয়োজন ছিল, তাই নয় কি? হাদির মৃত্যু এখানে কেবল একটি অজুহাত, মূল খেলা কিন্তু অন্যত্র। লক্ষ্য করুন তো, এই আক্রমণগুলো কখন হলো? ঠিক সেই রাতে যখন ইউনূস টিভিতে গভীর কণ্ঠে বলছেন জাতি আজ শোকে মুহ্যমান। এটা কি নিছক কাকতালীয়? না, এটা ক্ষমতার যন্ত্রের খুবই পুরনো কৌশল। উপরের তলায় আলো, ধূপ, ফুল দিয়ে শোক করা, নিচের তলায় তারই লেলিয়ে দেওয়া, মানে রাষ্ট্রের লেলিয়ে দেওয়া জুলাই সন্ত্রাসীরাই রাষ্ট্র হয়ে আগুন জ্বালাচ্ছে। এই জুলাই সন্ত্রাসীরা সেদিন থেকে এই খেলাটা খেলছে যেদিন থেকে তারা ক্ষমতা দখল করেছে, এবং দেশ সেদিনই মবের হাতে বন্দী হয়েছে। সেদিনই ক্ষমতাসীনরা দুই দুনিয়ায় খেলা শুরু করেছে। আবারও প্রশ্ন করি, আসুন, হাদির মৃত্যু কাকে সবচেয়ে বড় সুবিধা দিল? হাদি যদি বেঁচে থাকতেন তাহলে তার মুখেই আমরা প্রথম প্রশ্নটি শুনতাম যে ফয়সাল নামের কথিত খুনি নাকি ছাত্রলীগের, তাকে জামিনে মুক্ত করলো কে? তার সাথে তাকে ছাড়া হলো কেন? তার যাতায়াত বিএনপি ঘেঁষা আইনজীবীদের সঙ্গে কেন? সে হাদির অফিসে নিয়মিত যাতায়াত করত কেন? শেষ মুহূর্তে সে মুখ ঢেকে শুটার বনে গেল। আর কাকে তারা হায়ার করলো মির্জা আব্বাসকে ফাঁসানোর জন্য? এই সব প্রশ্নই সরকারকে বিপাকে ফেলতো, কিন্তু মৃত্যু সব প্রশ্ন বন্ধ করে দিয়েছে। এবং সে কারণেই হাদির মৃত্যু আসলে প্রয়োজনীয় হয়ে উঠেছিল জুলাই সন্ত্রাসীদের জন্য, সরকারের জন্য তো বটেই। এখন মৃত হাদি এই জুলাই সন্ত্রাসীদের কাছে একটি অজুহাত। নিরাপত্তা হুমকি, উগ্রপন্থী হামলা, সীমান্তে উত্তেজনা, ভারতকে লক্ষ্যবস্তু করা, আওয়ামী লীগকে নির্মূল করা, ফ্যাসিবাদ নির্মূল করা, সব একসঙ্গে সংযুক্ত করা সম্ভব হলো কেবল হাদির মৃত্যুকে দিয়ে। আর এই মৃত্যুর ফলে সরকার কি পেল বলুন তো? চলুন একটা লিস্ট বানাই, বড় লিস্ট না, দুটোই বলবো শুধু। 1, সকল রাজনৈতিক নেতাকে নিরাপত্তা দেওয়ার নামে গোটা রাজনৈতিক মাঠ নিয়ন্ত্রণে আনা।
তারেক রহমান পর্যন্ত অন্তর্ভুক্ত হয়েছেন। 2, নির্বাচন পেছানোর যুক্তি দৃঢ় হলো আরো, কারণ এখন দেশে অতি বিপজ্জনক পরিস্থিতি ঘোষণা দিয়ে নির্বাচন না হওয়ার অজুহাত তো তৈরি হলো। তালিকা আরো আছে যেগুলো আগের একটি ভিডিওতে বলেছি। প্রশ্ন হলো, একটি মাত্র সাধারণ গুলি দিয়ে একজন সাধারণ কাউকে হত্যা করে এতগুলো অর্জন সম্ভব হতো না, তাই বেছে বেছে হাদিকেই টার্গেট করা হয়েছিল। একটি নিখুঁত রাজনৈতিক পরিকল্পনাও তৈরি হয়েছিল এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই হাদির মৃত্যুকে পুঁজি করা হচ্ছে। এখন আসি 18 ডিসেম্বর রাতের ভয়ঙ্কর সমন্বিত আক্রমণগুলোর দিকে। খুলনা, চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনে, প্রথম আলো, ডেইলি স্টার, ধানমন্ডি 32, ছায়ানট, উত্তরা বাণিজ্যিক এলাকা, নুরুল কবির, ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ময়মনসিংহের ভালুকায় একজন হিন্দু নাগরিককে পুড়িয়ে হত্যা, চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে আবারও হামলা, আবারও আগুন। এগুলো সব কিভাবে একই সন্ধ্যায় ঘটলো বলুন তো? বাঙালি কি এক রাতে এরকম আগুন দেওয়ায় ওস্তাদ হয়ে গেল? না, এরা বিগত জুলাই থেকে হাত পাকিয়ে আজকে জায়গায় এসে পৌঁছেছে। জুলাই থেকে আগুন লাগাতে লাগাতে কাল যমুনায় বা ক্যান্টনমেন্টে যাবে এরা কারা? কারা আবার? জুলাইতে যারা ছিল তারাই। এই মব একক কোনো দল বা আদর্শ দ্বারা পরিচালিত নয়, এটা বহুস্তরীয় জোট। জামাত শিবির, উগ্র ডান ধর্মীয় গোষ্ঠী, তাদের হাতে থাকা লুট হওয়া অস্ত্র, পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্কের সঙ্গে দেশীয় গোয়েন্দা চক্র, আর সবচেয়ে বিপজ্জনক ইউনূস সরকারের রাষ্ট্রযন্ত্রের নীরব প্রত্যক্ষ সমর্থন। আপনার কি মনে হয় না যে রাষ্ট্র যদি চাইতো এই মব 30 মিনিটও রাস্তায় টিকতে পারতো না? আগস্ট 2024-এও রাষ্ট্রকে রক্ষার দায়িত্ব যাদের ছিল তারা নামেনি জাতিসংঘের দেওয়া ডলারের লোভে, আর আজকেও তারা নামেনি কেন জানেন? কে জানে? আমি জানি না, ঘুমোচ্ছে হয়তো। উড়াল দেব আকাশে কিংবা ইনাফ ইজ ইনাফের কি অবস্থা এখন? কোথায় আপনি ভাই? হ্যালো, শুনতে পাচ্ছেন? আসলে সেই জুলাই আগস্টেও যারা দেশ রাষ্ট্রকে জ্বালিয়ে ক্ষমতা দখল করেছিল তাদের আবার সক্রিয় করতে যে নেটওয়ার্ক ভূমিকা রেখেছিল, আজও সেই নেটওয়ার্কই কাজ করছে। তবে এর সঙ্গে আরেকটা ভয়ঙ্কর দিক যুক্ত হয়েছে। এই দেশ এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে কাউকে গাছে ঝুলিয়ে পুড়িয়ে হত্যা করা সম্ভব হয়েছে। এটা আফগানিস্তান বা পাকিস্তানি মডেল, এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ নয়। আপনি কি মনে করেন যদি ইউনূস এবং তার জুলাই সন্ত্রাসের সঙ্গীরা ফেব্রুয়ারিতে একটি নির্বাচন সত্যি চাইতো তাহলে কি এসব করার সুযোগ থাকতো বা সুযোগ দিত? দেশের সরকার থাকলে, নিয়ন্ত্রণ থাকলে এরকম অরাজকতা সম্ভব হতো? উত্তর হলো না। এটা করার কারণ হতে পারে দেশকে জরুরি অবস্থার দিকে ঠেলে দেওয়া, কারণ তাতে আরো কিছুকাল বৈধভাবে ক্ষমতায় থাকতে পারবেন ইউনূস। আমার তো মনে হয় এভাবে মব লেলিয়ে দিয়ে গোটা দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টির পেছনে 3টি কারণ থাকতে পারে। 1, রাষ্ট্র দেখাতে চাইছে দেশ নিয়ন্ত্রণের বাইরে, সুতরাং নির্বাচন পেছানো বাধ্যতামূলক। 3 নাম্বার হচ্ছে জরুরি অবস্থায় একমাত্র পথ। অনির্বাচিত অবৈধ শাসকদের এগুলো আসলে পুরনো কৌশল। আগে দেশে আগুন লাগাও, পরে নিজেকে ফায়ার সার্ভিস হিসেবে প্রমাণ করো। ইউনূসের মতো ধুরন্ধর এটা করতেই পারেন, না হলে এই মুহূর্তে বাংলাদেশের শহর জ্বলছে, মিডিয়া জ্বলছে, কূটনৈতিক অফিস জ্বলছে, রাষ্ট্রের স্থাপনাগুলো জ্বলছে, এবং আপনারা যারা এতদিন ভাবছিলেন এটা আমার কিছু না, তাদের বাড়ির দরজায়ও কাল আগুন ঠপ ঠপ করবে। যেমনটি কিছুদিন আগেও প্রথম আলো সম্পাদক লিখেছিলেন বা বলেছিলেন যে আজ শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, প্রথম আলো আছে। যেমনটি কিছুদিন আগেও স্বনামে কলাম লিখে মাহফুজ আনাম বলেছিলেন আপনি যাবেন না ইউনূস ভাই, তাহলে সব শেষ হয়ে যাবে। এখন দেখা যাবে সব শেষ হয়ে যাওয়ার বিনিময়ে হলেও ইউনূস থাকছেন কিংবা দাঁড়ান। গল্পের শেষে আরেকটা গল্প আছে, বলছি। ভাইরে ভাই, দাঙ্গা কখনো দল দেখে না, মতাদর্শ দেখে না। দাঙ্গা শুধু দেখে রাষ্ট্র কোথায় দুর্বল। হাদির মৃত্যুর মাধ্যমে রাষ্ট্রকে দুর্বল বলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, আর সেই ফোকর দিয়ে এই প্রেসার গ্রুপকে ঢুকানো হয়েছে। যারা দেশ জ্বালাচ্ছে তাদেরকে মব বলা নিষেধ, তাই প্রেসার গ্রুপ বললাম। হাদিকে হত্যা করে এই প্রেসার গ্রুপকে অনুমতি দেওয়া হয়েছে প্রথম আলো, ডেইলি স্টারে আগুন দিতে, ছায়ানটে আগুন দিতে, ভয় ছড়াতে, ক্ষমতা সংহত করতে, অস্থিরতা বাড়াতে এবং জরুরি অবস্থাকে জাতীয় প্রয়োজন হিসাবে প্রতিষ্ঠা করতে। ইউনূস সরকার হয়তো আজ যমুনায় বসে বসে ভাবছে যে তারা খুব চালাকির খেলা শেষ করেছে, কিন্তু ইতিহাসের একটা চিরন্তন আইন আছে, যে আগুন তুমি অন্যের ঘরে দাও সেটা শেষমেশ তোমার ঘরেও লাগে। আফগানিস্তান, পাকিস্তানের উদাহরণ থেকে বলি, বোতলবন্দি দৈত্য একবার মুক্তি পেলে তাদেরকে আবার বোতলে ঢোকানোর সাধ্য ইউনূস মহাজনের কেন? কারোরই থাকবে না। শেখ হাসিনা এই দৈত্যকে বহু কষ্টে দমন করেছিলেন, দমনে রেখেছিলেন। হাদির লাশকে সিঁড়ি করে ইউনূস এবং তার জুলাই সঙ্গীরা যে পথে এগুচ্ছেন সেই পথ এত সরু যে রাষ্ট্র একবার সেখানে নামলে ফিরে আসতে কত বছর লাগে সেটা আপনার আমার হিসেবের বাইরে। বাংলাদেশ হাঁটছে সেই পথে। বাংলাদেশ তো আর একা একা হাঁটতে পারে না। ইউনূসের মতো একজন ভয়ঙ্কর কুৎসিত ক্ষমতালিপ্সু তার জুলাই সন্ত্রাসীদের দিয়ে বাংলাদেশকে সেই পথে হাঁটতে বাধ্য করছে। শেষ করি, গল্পটার কথা বলেছিলাম সেটি দিয়ে। আরেকটি 5 আগস্টের মতো আরেকটা দৃশ্য সাজাতে ইউনূস কিংবা তাকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদেরকে হাদি কার্ডটি খেলতেই হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞ না হয়েও আপনিও সেটা বুঝতে পারছেন হয়তো। পারার কথা, দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে অঢেল অর্থ আসছে, সেটা দিয়ে যখন তখন লালু ভুলু কালুদের রাস্তায় নামানো হচ্ছে। চুপ চুপ চুপ, সকল পক্ষ চুপ, ওয়াকার চুপ,
আমেরিকান দূতাবাস চুপ, ব্রিটিশরা চুপ, ইউরোপিয়ান ইউনিয়ন নীরব, সবখানে কবরের নিস্তব্ধতা। ইউনূসকে মাথায় রেখে এখন পুরো শরীরের কেউ হাত, কেউ পা, কেউ পশ্চাৎ দেশ সেজে দেশটাকে লুটছে জামায়াত, বিএনপি, এনসিপি সহ জঙ্গিরা। নির্বাচন হলেই ক্ষমতায় যাবে শুধু বিএনপি, বাকিরা কি আঙুল চষবে তখন? তাই একজন হাদিকে প্রয়োজন হলো এই জুলাই সন্ত্রাসীদের। ইনকিলাব মঞ্চ বানিয়ে বরিশাল থেকে হাদিকে আনা, তাকে দিয়ে এমন সব কথা বলানো যা ভদ্র সমাজে মুখে আনা যায় না, তাকে সামনে ঠেলে দেওয়া, রাতারাতি তাকে আওয়ামী লীগ আর ভারত বিদ্বেষী আইকন বানিয়ে তারপর ঠুস করে দেওয়া। আর তারপর দোষ চাপানোর জন্য আছেন মির্জা আব্বাস, ভারত এবং আওয়ামী লীগ। ব্যাস, আরেকটা 5 আগস্টের প্লট তৈরি হয়ে গেল। এখন হবে নতুন গল্প, তাতে থাকবে বিপ্লবী সরকার, নতুন সংবিধান, এসব গপ্প আর গপ্প। দেশ পূর্বে ছাড়খাড় হবে, মানুষ মরবে, ইউনূস হয় থাকবে, না হয় ক্ষমতার পুরোটা ছেড়ে দিয়ে যেতে হবে তাকে। যারা তাকে ক্ষমতায় বসিয়েছিল সেই লালু, ভুলু, কালুদের হাতে। সরি, ভুলু আর কালুদের হাতে। লালু আপাতত বাদ পড়ছে বলে মনে হয়। লালুকে আপনারা জানেন। ডিপ স্টেট যে কাজে ইউনূসকে লাগিয়েছিল, ডিপ স্টেট 100% সফল, এবং ইউনূস তার কাজ করে দেখিয়ে দিয়েছে। দেশটাকে মোটামুটি সিরিয়া বানিয়ে ইউনূস আরো গভীর অন্ধকারে দেশটাকে ঠেলে দিচ্ছে। এখনো কিছু হয়নি, আরো হওয়ার বাকি আছে। গতকাল সারা রাত আমি লাইভ টিভি দেখেছি, বিভিন্ন চ্যানেল আমি ঘুরিয়ে ঘুরিয়ে, সেখানে দেখে আর সকালবেলা যা খবর আমি পেলাম তাতে থেকে আমার এই উপলব্ধি। এখন কালকে সারা রাত্রিবেলা সারাদিন কি হলো, হাদির মৃত্যুর ঘটনা শোনার পর কালকে আমি একটা খবর করেছিলাম, সেখানে বলেছেন 98% ডেথ ঘোষণা করে দিয়েছে। তো যাই হোক, 152টা স্থাপনায় আগুন লাগানো হয়েছে, 152টা স্থাপনায়। ঢাকা সহ 10টি জায়গায় 10 জন মারা গেছেন, নিখোঁজ অন্তত 7। এর মধ্যে ঢাকায় 3 জন, সাতক্ষীরায় 5 জন, চিটাগাঁওয়ে 1 জন, খুলনায় 1 জন, ময়মনসিংহে 1 জন। এই যে সাতক্ষীরাতে, এই চিটাগাঁওতে, সাতক্ষীরাতে এখানে একজন হিন্দু আছেন সংখ্যালঘু, খুলনায় 1 জন সংখ্যালঘু এবং ময়মনসিংহে 1 জন সংখ্যালঘু। তার মানে 10 জন যে মারা গিয়েছেন হামলায়, এই 10 জনের মধ্যে 3 জন হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। এটা পুরো হচ্ছে পুরো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। এখানে পুলিশ এবং সেনাবাহিনী সম্পূর্ণ নিষ্ক্রিয়। আমি দেখলাম পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে, সেনাবাহিনী আদর আপ্যায়ন করে বুকে জড়িয়ে ধরে তাদেরকে সমঝে জামঝে তাদেরকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। যখন প্রথম আলো এবং ডেইলি স্টার যখন জ্বালানো হচ্ছে সেই সময়তে, ওই যে হাজার হাজার জনতা দেখছেন না, তার মধ্যে হয়তো 200-300 হয়তো এই ছাত্র জনতার নামে এই উচ্ছৃঙ্খল বাহিনী রয়েছে, আর বাকিটা হচ্ছে উৎসুক মানুষ এবং কিছু ইউটিউবের লোক যারা ওই ছবিগুলো তুলছে। তাই রাষ্ট্রীয় সেনাবাহিনী, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই কারণেই আমি বলছি যে এই সেনাবাহিনী এবং পুলিশ, যাদের জাতিকে রক্ষা করা, দেশকে রক্ষা করা যাদের দায়িত্ব, তারা সেই দায়িত্বে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। চিটাগাঁওয়ে ভারতীয় ডেপুটি হাই কমিশনার অফিস ভাঙচুর হয়েছে, খুব ভালো করেছেন এটা। খুলনায় ভারতীয় ভিসা অফিস ভাঙচুর। ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার যেটুকু ছিল ওটুকু, বাকিটুকুও লুটপাট করে নিয়ে গেছে। এদের বক্তব্য হচ্ছে ওই 5 উপদেষ্টার পদত্যাগ চাই, যে 5 উপদেষ্টার কথা গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম। স্বরাষ্ট্র, পররাষ্ট্র, গৃহায়ন এবং গণপূর্ত দপ্তর, পরিবেশ এবং আইনমন্ত্রী। উল্টো দিকে পদত্যাগ তো দূরের কথা, আমায় যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন আওয়ামী লীগ ধরো আর জেলে পড়ো। একদিকে কথা উঠছে এইটা করেছে ভারতবর্ষ, ভারতবর্ষ কি করেছে না করেছে সেটা আমি সন্ধ্যের ভিডিওতে বলবো। ভারতবর্ষ এর সঙ্গে কতটা জড়িত বা আদৌ জড়িত কিনা, জড়িত হলে কিভাবে জড়িত আর কিভাবে তারা পালিয়ে এলো, আমি বিকেলবেলা বলবো, এই সন্ধ্যাবেলা বলবো এটা। তো এখন এই খবরটা আমি ফিরি। সাতক্ষীরার জেল ভাঙার চেষ্টা, গুলিতে আহত 2, মানে জেলবন্দি 2 তারা আহত হয়েছে ওই জেলের পুলিশের গুলিতে। আচ্ছা, আজকে নামাজের পর, আজকে শুক্রবার, আজকে নামাজের পর ঢাকা হাই কমিশনার অফিস অভিযান হবে। আজকে হয়তো ঢাকা হাই কমিশন হয়তো ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, তো সেটা আশঙ্কা করা হচ্ছে। মানে ভালো, আপনারা যেটা করছেন সেটা ভালো। এইটা করণীয় কি, এই যে অবস্থা চলছে এটা মানে কিভাবে মোকাবিলা করা যায়, কাদেরকে নিয়ে বসা হচ্ছে? যে 5 জন উপদেষ্টার এরা পদত্যাগ চাইছে, এরা বলছে এরা বেঈমান, এরা আমাদের ধোঁকা দিয়েছে, এরা দেশকে লুট করতে এসছে। কালকে ক্যামেরায় বলছে এরা দেশকে লুট করতে এসছে, এরা আমাদের রক্ত চুষছে,
তাই এদের পদত্যাগ আমরা চাইছি এবং এদের বিচার চাইছি। আর সেই উপদেষ্টাদের দিয়ে ইউনূস সাহেব তিনি আবার একটা বৈঠকে বসছেন। ভালো। তারপর সন্ধ্যের সময় আবার 3 সেনা প্রধানকে ডাকা হয়েছে, সেখানে আবার একটা বৈঠক। আর বৈঠক করে কি হবে? দেশের তো সম্পত্তি রক্ষা করতে পারছেন না, মানুষের জানমালের রক্ষা করতে পারছেন না, আপনি উপদেষ্টা হয়ে আপনি ওখানে শুধু মিটিং করে যাচ্ছেন। যখন আপনার যমুনা আক্রমণ হবে তখন আপনি বুঝতে পারবেন যে সাধারণ মানুষের উপর কি অত্যাচার হয়েছিল এবং সেটা ভুক্তভোগী হলে কেমন হয়। সেই দিন আসছে, আপনি ওয়েট করুন, সেদিন আসছে। আচ্ছা, এর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হলো পাকিস্তানের যে দূতাবাস ছিল সেই দূতাবাসের 9 কর্মী ঝাঁপ বন্ধ করে দিয়ে পালিয়ে গেছে, পাকিস্তান পালিয়ে গেছে। এছাড়া আপনারা দেশ ছাড়ছে ধীরে ধীরে ইউনাইটেড স্টেটস, মানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়নের ব্যবসায়ী এবং যারা সরকারি কর্মী আছে তারা। ওদিকে তারেক রহমান আর এর সঙ্গে তো মিটিং চলছে, এখন মিটিংয়ে কি হয় সেটা তো পরে বোঝা যাবে। তবে সব থেকে মজার কথা হলো যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে যারা ইউনূসের পক্ষে একদিন রায় দিত, ইউনূসের পক্ষে লেখালেখি করতো, সেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে ইউনূসের আমলে কেউ নিরাপদ নয়। সব কিন্তু আস্তে আস্তে ইউনূসের বিপক্ষে চলে যাচ্ছে। আরো মজার ঘটনা আছে, সেটা হচ্ছে এই যে নিউ এজের সম্পাদক নুরুল কবির, তিনি মার খেয়েছেন, বেধড়ক পেটানি হয়েছে তাকে। ডেইলি স্টার এবং প্রথম আলো তো পুড়িয়ে দিয়েছে, সেটা আমি আগেই বললাম, আপনারা সবাই জানেন। তাদের ডেইলি স্টারের যে সম্পাদক তিনি হচ্ছেন মাহফুজ আলম, তিনি অজ্ঞাত স্থানে চলে গেছেন। প্রথম আলোর মতিউর রহমান, তিনিও অজ্ঞাত স্থানে চলে গেছেন। মানে এনারা দুজন এখন অজ্ঞাত স্থান থেকে দেখভাল করছেন এবং পরিচালনা করছেন। এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি বাংলাদেশের। আমার মনে হয় যে খুব শিগগির হয়তো বাংলাদেশ একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে যাবে। তার কারণ হচ্ছে এই যে আওয়ামী লীগ ধরো আর জেলে পড়ো, এই কথাটি এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন, তাতে কি হবে? আওয়ামী লীগের কর্মীরা ম্যাক্সিমাম কজন পালিয়েছে? 5 কোটি লোক ধরি আওয়ামী লীগে, তার মধ্যে হয়তো 50,000 হয়তো পালিয়েছে, বাকি তো 4.5 কোটি দেশে রয়েছে। তারা যখন দেখবে আমরা তো এমনিতেই মরবো, এরা যখন ফাইট ব্যাক শুরু করবে, তখন আর একটা সিরিয়া বাংলাদেশের বুকে তৈরি হবে। আর হাই কমিশনের গায়ে হাত দেওয়া মানে বাংলাদেশের কপালে দুঃখ আছে, কূটনৈতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেবে। ভারত হয়তো আর কোনো অ্যাকশনই নেবে না যে তোরা মারপিট করে মর, আমি আমার সীমান্ত রক্ষা করছি। তোরা খাবার পাবি না, তোরা বিদ্যুৎ পাবি না, তোরা জল পাবি না, সব বন্ধ করে দেওয়া হবে। এবার দেখি কতদিন তোরা এই লড়াই করতে পারিস। ভারতবর্ষ আমার মনে হয় সেই দিকেই যাবে। এবার কোনো রকম লড়াই ফড়াইতে ভারতবর্ষ আর যাবে না। তোরা যখন নিজেরাই মারপিট করে মরছিস, তখন নিজেরাই মারপিট করে মর। আচ্ছা, ধরুন তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি ভারতবর্ষ থেকে এখান থেকে ঢুকে গিয়ে এখানে মেরে দিয়ে আবার এখানে ফিরে চলে এলো, খুব ভালো কথা, ঠিক আছে। র যে একেবারে করে না আমি সে কথা বলবো না, র এরকম টার্গেট কিলিং করে, কিরকম ভাবে করে না করে আমি সন্ধ্যেবেলায় করবো। কোভার্ট অপারেশন কিভাবে হয়, কাদের কিভাবে কি করেছে না করেছে আমি সন্ধ্যেবেলা বলবো। কিন্তু আমার বক্তব্য হলো, এই কি যাদেরকে মারা হলো, যে কাগজগুলো পোড়ানো হলো, যে কাগজের অফিস পোড়ানো হলো, সেখানে কতজন আহত বা নিহত হয়েছে তার সংখ্যা এখনো জানা যায়নি। ভেতরে আটকে ছিলেন অনেকে, সেই সংখ্যা এখনো জানা যায়নি। তো তারা কি ভারতীয় ছিলেন? ওই কোম্পানিটা কি ভারতীয় কোম্পানি ছিল? ওটা বাংলাদেশের অর্থায়নে বাংলাদেশের একজন ব্যবসায়ী তারা কাগজ কোম্পানি করেছিল, সেই কাগজটা আপনারা পড়তেন। এবং এই কাগজ দুটোই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার ছিল এবং আপনাদের হয়ে সব থেকে বেশি প্রচার করেছিল। আজকে সেই কাগজের অফিসগুলো আপনারা জ্বালিয়ে দিলেন, বাকি কাগজগুলো এখন ভয়ে কাঁপছে, তারা দপ্তর খুলবে কি খুলবে না, কাগজ বেরোবে কি বেরোবে না। আজকে যদি এই শুক্রবারের পর উন্মত্ত জনতা, এ তো একটা মানে পাগল হয়ে গেছে এরা, উন্মত্ত জনতা যদি আর দুটো কাগজের অফিস ভাঙে, তাহলে বাংলাদেশ থেকে সমস্ত কাগজ এবং চ্যানেল, সমস্ত সম্প্রচার এবং প্রচার বন্ধ হয়ে যাবে। তাহলে তখন আপনারা কি করবেন? একটা ব্লকেডের মধ্যে পড়ে যাবেন। পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এই যে সবকটা চলে যাওয়া, ইউএস থেকে ইউকে পর্যন্ত, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন সব যে চলে যাচ্ছে, এবার তার অর্থটা বুঝতে পারছেন? তারা বুঝতে পারছে যে একটা আর একটা সিরিয়া হওয়ার মুখে এসে দাঁড়িয়েছে, ফলে এখান থেকে পালাও। আপনাদের দেশ, আপনারা কি করবেন আপনারা বুঝে নিন। তবে গৃহযুদ্ধের দিকে একটা বাংলাদেশ যাচ্ছে। আশা করি দর্শক না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন। দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।